পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাক সারে জমিন সাত বাত কিছু আরে হাসিন সাত বাত, এই জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? যে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেই ভারতও তার জাতীয় সঙ্গীত বদলানোর জন্য বহু চেষ্টা করেছে। পলিটিক্যাল ফ্যাসিবাদের আইকন হলেন শেখ মুজিবুর রহমান। আর উইথ মাই অল রেসপেক্ট, ভারত এবং তাদের এদেশীয় তাবেদাররা রবীন্দ্রনাথকে কালচারাল ফ্যাসিবাদের আইকন বানিয়ে ফেলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের তাদের তাবেদার আওয়ামী ফ্যাসিস্টদের তৈরি করা একটা কাণ্ড কারখানা। একটা অবস্থান হলো আবেগের অবস্থান, আবেগ। আরেকটা অবস্থান হলো যে এইটা আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। দুটো দিক তো। তেন আবেগের স্রোতে যারা ভাসতেছেন, তারা যেসব কথাবার্তা বলতেছেন, এইসব কথাবার্তার বেশিরভাগটাই হলো আওয়ামী ভারতীয় ন্যারেটিভ, যেটা সেটাকে তারা আরও বড় করে তুলে ধরতেছেন। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের পাকিস্তানের জাতীয় কবি হলেন ইকবাল, কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত ইকবালের লেখা না। সম্প্রতি গোলাম আজমের ছেলে আমান আজমি তার আয়নাগরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা আবদার বা অনুরোধ জানিয়েছেন, তার সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন। তার পরপরই আমাদের দেশে একটা হাইপ শুরু হয়েছে, আলোচনা সমালোচনা শুরু হয়েছে, পক্ষ বিপক্ষে অনেকে তাদের যুক্তিও দিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ব্রিগেডিয়ার জেনারেল আজমি যে কথাটা বলেছে, এটা তার ব্যক্তিগত অভিমত, তিনি ব্যক্ত করেছেন, এই অধিকার তার আছে। আর একটা বিষয় হলো যে এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকারগুলো কি পাবে? একটা বিধ্বস্ত দেশ, ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত ঠিক করে দেশটাকে আবার লাইনে দাঁড় করানোটা কি প্রধান কর্তব্য, নাকি অপ্রয়োজনীয় যেগুলো আর দুদিন পরে হলেও চলে সেগুলো নিয়ে আমরা সময় নষ্ট করব? এই প্রায়োরিটির দিকটা ঠিক করে নিতে হবে আমাদের, যে আমরা কোনটাকে, দেশ সংস্কার, দেশকে এই ধ্বংসের থেকে উঠিয়ে আবার নতুন করে দাঁড় করানো, সেইটা গুরুত্বপূর্ণ। তারপরে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, সংস্কৃতি ব্যবস্থা, এগুলোকে ঢেলে সাজানোটা আগে ইম্পর্টেন্ট না? মিল, কল কারখানায় উৎপাদন বাড়ানো, কৃষিক্ষেত্রে মনোযোগ দেওয়া, এগুলো হলো প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটির মধ্যে এই ধরনের প্রসঙ্গ আসতেই পারে, এটা আমি মনে করি না যে কোনো অন্যায় কোনো কাজ। এর প্রধান কারণ হলো যে এই কথাটা ব্রিগেডিয়ার জেনারেল আজমি যখন বলেছেন, তিনি খুব টর্চার্ড হওয়া মানুষ, নির্যাতিত হয়েছে। 8টা বছর তিনি জীবিত ছিলেন না মৃত ছিলেন তিনি জানেন না, তার পরিবারও ধরে নিয়েছিল তিনি আর নাই। এরকম একটা লোক তার একটা বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাটা কোট করেন। তো এই যে আয়না ঘরে এত জুলুম নির্যাতন তার বিরুদ্ধে হলো, একটা সেনাবাহিনীর অফিসার, ব্রিগেডিয়ার জেনারেলের মতো ব্রিলিয়ান্ট অফিসার, বড় অফিসার, তিনি অলওয়েজ ছিলেন সোর্ডধারী, মানে খুব বড় মাপের ক্যাডেট ছিলেন। সেই পরিচয়গুলো গুরুত্বপূর্ণ না করে তিনি গোলাম আজমের পুত্র এটা বলে বেড়াচ্ছেন। এটা দিয়ে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি? এটা তো ইন্ডিয়ান বয়ান। একটা মানুষের ব্যক্তিগত অবদানকে অস্বীকার করে তার একটা পরিচয়কে হাইলাইট করার এত উদ্দেশ্য কি? এটা একটা উদ্দেশ্য আছে, তো একটা মতলব আছে। এই মতলবটা হলো ইন্ডিয়ান মতলব। 1 2 নম্বর হলো যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে দুটো অবস্থান দেখতে পাচ্ছি আমরা। একটা অবস্থান হলো আবেগের অবস্থান, আবেগ। আরেকটা অবস্থান হলো যে এইটা আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। দুটো দিক তো। তেন আবেগের স্রোতে যারা ভাসতেছেন, তারা যেসব কথাবার্তা বলতেছেন, এইসব কথাবার্তার বেশিরভাগটাই হলো আওয়ামী ভারতীয় ন্যারেটিভ, যেটা সেটাকে তারা আরও বড় করে তুলে ধরতেছেন। 1 আর যারা এর বিরোধিতা করতেছে তাদেরকে তারা বলতেছে যে এগুলো হলো মৌলবাদী, ধর্মান্ধ, তারপরে উগ্র। এগুলো জিনিসটা যদি এখন আমি যেভাবে বললাম, যে আপনাকে যদি বলে যে ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল, আপনার নিশ্চয়ই খারাপ লাগবে, ওই যারা আবেগ নিয়ে কথা বলতেছে। তেমনি আবেগ আলারা যখন এদেরকে রাজাকার, আলবদর, দালাল মালান করে গালিগালাজ করতে, এদেরও তো মেজাজটা খারাপ হবে না? তো এইরকম চাপান উত্তর, একজন আরেকজনকে গালিমন্দ করা, এটা কোনো সমস্যার সমাধান না। আমাদেরকে আবেগের দিকটা দেখতে হবে, আবেগের দিকটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কিন্তু সেইটার চাইতেও বেশি গুরুত্ব দিতে হবে বাস্তবতা। বাস্তবতা কি চায়? বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে, সময়ের চাহিদাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে, আপনার জেনারেশন কি চায় সেটাকে অগ্রাধিকার দিতে হবে। আবেগের স্রোতে ভেসে দিতে তো চলবে না, আবেগকেও নিয়ে আসতে হবে কাছে, বাস্তবতাকেও কাছে আনতে হবে। দুইটা যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত।
আমি কোনো স্রোতে ভেসে যাওয়ার পক্ষের লোক না। আমি মনে করি সামঞ্জস্যপূর্ণ আচরণ, বাস্তববাদী হতে হবে আমাদেরকে, ইমোশনাল হলে চলবে না। এখানে বাস্তবতা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাথা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। হঠকারী কথাবার্তা বলে আপনি গায়ের ঝাল ঝাড়তে পারেন, তাতে তো সমস্যার সমাধান হবে না। এক আর 2 নম্বর, যে জাতীয় সঙ্গীত বদলের ব্যাপারটা, এটা নতুন কোনো বিষয় না। সারা পৃথিবীতে বহুবার বহু জাতীয় সঙ্গীত বদলাইছে। এই যে পুতিন সাহেব যে আসলেন, পুতিন সাহেব এসে যা কিছু করছিলেন তার একটা হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়া জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলেছে। আরও বহু দেশে জাতীয় সঙ্গীত বদলাইছে বহুবার। আমেরিকানরা জাতীয় সঙ্গীত বদলাইছে, আরও মেলা এরকম নতুন নতুন। ইভেন ভারত, যে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেই ভারতও তার জাতীয় সঙ্গীত বদলানোর জন্য বহু চেষ্টা করেছে। এখনও প্রস্তাব আছে তাদের কাছে উপযুক্ত। কারণটা কি, তাদের যেন বিজেপি সরকার বা একটু যারা বাম রাজনীতি করে, তাদের বক্তব্য হলো রবীন্দ্রনাথের যে গানটা ভারতের জাতীয় সঙ্গীত, এটা হলো জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। এটা কাকে নিয়ে লেখা? এটা 1911 সালে পঞ্চম জর্জ, ভারত সম্রাট বা ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ যখন দিল্লিতে আসেন, তার সম্মানে একটা গান রচনা করেছেন রবীন্দ্রনাথ। সেই গানটা হলো এইটা। ঐতিহাসিক প্রেক্ষাপট এটা অবশ্যই ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না, কারণ এটার সাথে তো ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার সম্পর্ক নাই। একটা শাসক, ঔপনিবেশিক শাসনকে রবীন্দ্রনাথের কলোনিয়াল মাইন্ড সেট আপ দেয়া, তিনি ভারতের ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে অভিনন্দন জানিয়ে এই গান লিখেছিলেন। এই গানকে জনচেতনার রিফ্লেকশন আছে এর মধ্যে? নাই। অতএব যারা এটা পরিবর্তন চায় ভারতে, তারাও তাদের যুক্তিসঙ্গত দাবি আছে যে এটা ভারতের জনগণের গান হতে পারে না। এটা তো উপনিবেশের, আমরা যখন দাস ছিলাম, পরাধীন ছিলাম, সেই পরাধীন প্রভুকে স্থাবগত করার গান। এটা যারা তুলছে তাদেরকে আপনি গালিগালাজ করতে পারেন না। আবার যারা মনে করতেছে যে গান যারে নিয়ে লেখা হোক, এটার মধ্যে আমাদের ভারতের সব নামগুলো আছে, ভারতের জনগণ ভাগ্য বিধাতা মানে শাসকদের বলা হচ্ছে, ভগবানকে বলানো হচ্ছে, এরকম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তারা একটা করে। অর্থাৎ এই দুই পক্ষে সবাই যে রবীন্দ্র বিদ্বেষী তা কিন্তু না। যারা গানটা বদলাইতে চাচ্ছে তারা কিন্তু রবীন্দ্রনাথকে রেসপেক্ট করে, যারা গানটা রাখতে চাচ্ছে তারাও কিন্তু রবীন্দ্রনাথকে রেসপেক্ট করে। সেইটা মাথায় রাখতে হবে আমাদের, বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখতে হবে। বাংলাদেশেও তাই, যারা আমার সোনার বাংলা, আমি নিজে মুক্তিযোদ্ধা, এই গান আমরা গেয়েছি, এখনও বাংলাদেশ ছেলেমেয়েরা গায়। এই গানটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সম্মান করব, কারণ এটা তো আমার সাংবিধানিক ব্যাপার। কিন্তু এখন কেউ যদি এটা প্রস্তাবনার, এটার বিরুদ্ধে আওয়াজ তোলে বা এটা পরিবর্তনের দাবি তোলে, আমি তার সাথে দ্বিমত করতে পারি না। দ্বিমত করতে পারি, কিন্তু তাকে আমি অগ্রাহ্য করতে পারি না। আবার যারা এটা রাখতে চায় তাদেরকেও আমি দ্বিমত করতে পারি, কিন্তু তাদেরকে আমি অগ্রাহ্য করতে পারি না। তো সেই জন্য বাস্তববাদী, সময় উপযোগী হয়ে যুগের সাথে সামঞ্জস্য বিধান রেখে গণমানুষের আশা আকাঙ্ক্ষার চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। এখানে হঠকারী কোনো কাজ করা উচিত হবে না। সঙ্গীতের বিষয়ে আসলে, মানে জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয়টা আসলে পরিবেশ পরিস্থিতির কথা বলা হচ্ছে, পাশাপাশি মানে রাজনৈতিক একটা বিষয়, মানে এটা আওয়ামী লীগ বিএনপির একটা বিষয় চলে আসে। এটা হলো ইন্ডিয়ান বয়ান। আপনাকে মাথায় রাখতে দুটো আইকন আছে আমাদের। পলিটিক্যাল ফ্যাসিবাদের আইকন হলেন শেখ মুজিবুর রহমান, আর উইথ মাই অল রেসপেক্ট, ভারত এবং তাদের এদেশীয় তাবেদাররা রবীন্দ্রনাথকে কালচারাল ফ্যাসিবাদের আইকন বানিয়ে ফেলেছে। কারণ হলো যে রবীন্দ্রনাথ তো মানুষ ছিলেন, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। তুই রবীন্দ্রনাথের পায়ের যোগ্য না, তুই কথা বলতেছিস, এইভাবে বিষয়টা দেখা ঠিক না। বিষয়টা দেখতে হবে আপনার জনগণ, আপনার মাতৃভূমি, আপনার দেশ, আপনার মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে কতটা আছে কতটা নাই। তিনি কত বড় কবি, তিনি কত ছোট কবি, এটা বিচার্য নয়। বিচার্য হলো তিনি আমার আশা আকাঙ্ক্ষার সাথে কতটা প্রতিফলিত, কতটা তিনি আমার আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা তো অন্যায়ের কিছু নেই। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের, পাকিস্তানের জাতীয় কবি হলেন ইকবাল, কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত ইকবালের লেখা না। পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাকসার জমিন সাতবাদ কিসুয়ারে হাসিন সাতবাদ, এই জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এই জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো হাফিজ জলন্ধরি নামে একজন কবি। কেন এটা হয়েছে? পাকিস্তান গভর্নমেন্ট যখন জাতীয় সঙ্গীত খোঁজা শুরু করলো, তারা ইকবালের গানের মধ্যে, কবিতার মধ্যে খুঁজে দেখলো যে ইকবালের যেটা নেওয়া যায় সেটা হলো
হিন্দুস্তান হ্যায় হামারা সারে জাহাঁ সে আচ্ছা। এইটা তো হিন্দুস্তানের কথা বলেছে, পাকিস্তানের কথা তো নাই, অতএব এটা হয় না। আবার হিন্দুস্তান হ্যায় হামারা সারে জাহাঁ সে আচ্ছা, এইটা ভারতের জাতীয় সঙ্গীত করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রশ্নটা তখন রাইজ করা হয়েছে যে তিনি পাকিস্তানের জাতীয় কবি ইকবাল, তার গান কি করে ভারতের জাতীয় সঙ্গীত হয়? আপনি বাস্তবতাটা দেখেন, সবচেয়ে সুন্দর দেশাত্মবোধক গান ভারতের ইতিহাস নিয়ে, ভারতের ঐতিহ্য নিয়ে এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয়তম সঙ্গীত হলো হিন্দুস্তান হামারা সারে জাহাঁ সে আচ্ছা। সেই জায়গাটাই কিন্তু ভারত নেয়নি, বিকজ তিনি পাকিস্তানের কবি। আবার পাকিস্তান হাফিজ ইকবালের কবিতা নিলেন না, পাকিস্তান নিল কার কবিতা, কার গান? হাফিজ জলন্ধরির। হাফিজ জলন্ধরিকে একজন মিডিওকার কবি, তার গানকে পাকিস্তান তার জাতীয় সঙ্গীত করেছে। ইকবাল কি বড় না ছোট এটা তারা বিবেচনা করে নাই, বিবেচনা করেছে আমার কোনটা দরকার, আমার বাস্তবতার সঙ্গে আমার সময়ের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটা তারা নিয়েছে। এটা দোষের কিছু নেই। আমিও মনে করি আমাদের জাতীয় সঙ্গীতের ব্যাপারেও আমাদের আবেগকে গুরুত্ব দিতে হবে, কিন্তু আবেগের স্রোতে ভেসে যাওয়া যাবে না। বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে, বাস্তবতাকে গুরুত্ব দিতে যে সময়ের চাহিদা যেন আমার বিস্মিত না হয়, ওটা মাথায় রেখে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এটা একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে। গোয়ারের মতো আপনি রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বললেই আপনি রাজাকার, এইটা যেমন ভয়াবহ রকমের ইন্ডিয়ান বয়ান, আওয়ামী ফ্যাসিবাদী বয়ান, এইটাও যেন উৎপাটন করতে হবে। আবার আপনি রবীন্দ্রনাথের পক্ষে বললেই আপনি ভারতীয় দালাল, এইটাও ঠিক না। এটা হয়তো জেনে হোক না বুঝে হোক তারা হয়তো ভারতীয় বয়ানের দ্বারা পরিপ্লাবিত। যেমন আমাদের মিডিয়া, আপনাদের মিডিয়াগুলো কি করে? আমাদের বাংলাদেশের কালচারাল নিজস্বতা আছে, সাংস্কৃতিক নিজস্বতা আছে, আমাদের মিডিয়াগুলোতে কি সাংস্কৃতিক নিজস্বতা রিফ্লেকশন আছে? আমি ছোট্ট 2-3টে উদাহরণ দিই, দিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। 1 নম্বর উদাহরণ হলো লাশ। লাশ শব্দটা কিন্তু আপনার দেশি শব্দ না, লাশ আসছে তুরস্কের থেকে, এটা তুর্কি শব্দ। এটা 1000 বছর ধরে দেশে মানুষ প্র্যাকটিস করে করে এটা নিজস্ব হয়ে গেছে। যেমন জর্জ বুশ ছিল আমেরিকার প্রেসিডেন্ট, ওর বাপও ছিল আমেরিকার প্রেসিডেন্ট, ওরা তো গেছে বাইরের থেকে, আয়ারল্যান্ড থেকে। জন এফ কেনেডির বাড়ি তো আমি ডাবলিনের কাছে দেখে আসলাম, এরা এইখান থেকে গেছে, কিন্তু আমেরিকার মাটির সাথে মিক্স হয়ে গেছে। তো সেরকম তো লাশ আপনি নিয়ে নিয়েছিলেন আপনার কালচার। আপনার মিডিয়াতে বিশেষ করে গণমাধ্যমগুলো, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলো কখনো কি লাশ ব্যবহার করে? এখন আর করে না। কেন করে না জানেন? করে না এই কারণে, কলকাতারা ব্যবহার করে না সেই কারণে। তার মানে আপনি ইনডাইরেক্টলি কলকাতার ডিরেকশন ছেড়ে বাইরে যেতেই পারছেন না। সিম্পল একটা ব্যাপার। যেহেতু কলকাতা বলে আপনার বাপ লাগে, আপনার দাদা লাগে, তারা আমাদের সে সুপারিয়র। এই হীন জাতি জানে না, এই গাধা যারা করে এটা কাজটা, তারা জানেই না যে তোমার দেশটা একটা স্বাধীন দেশ, ওটা একটা পরাধীন দেশ। পশ্চিমবঙ্গে তো স্বাধীন কোনো দেশ, এটা রাজ্য ভারতের। 47 সালে যখন আমরা স্বাধীনতার কথা বললাম, যে বা আমার সরওয়ার্দী আবুল হাসিম বা শরৎ বোস, তারা যখন অখণ্ড বাংলার কথা বলল, তখন বিরোধিতা করেছে কারা? কলকাতারা, কলকাতার কংগ্রেস, কলকাতার হিন্দু মহাসভা, তারা বিরোধিতা করেছে যে না, ভারত ভাগ হোক আর না হোক, বাংলা ভাগ করতেই হবে। কারণ ততদিনে গণতন্ত্র আসছে, 37 সালে গণতন্ত্র চলে আসছে। যখনই ভোট হয় তখনই শেরে বাংলা প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রীকে তখন প্রধানমন্ত্রী বলা হতো। আবার যখনই ভোট হয় সরওয়ার্দী প্রধানমন্ত্রী হয়, যখনই ভোট হয় নাজিমউদ্দিন প্রধানমন্ত্রী হয়। এরা দেখলো যে এদের সাথে থাকলে তো সালে মারা যাবো রে আমরা, যারা আমাদের জুতা টানতো। এটা হলো ব্রাহ্মণ্যবাদী অহংকার, দম্ভ, ঔদ্ধত্য। এদেরকে সালা সার ডাকতে হবে, তার জন্য বাংলা ভাগ করে ফেলা। স্রেফ জয়া চ্যাটার্জির একটা বই আছে বেঙ্গল ডিভাইডেড, পড়বেন। জয়া চ্যাটার্জি অক্সফোর্ডের প্রফেসর, তিনি বিজেপিও করেন না, সিপিএমও করেন না, কংগ্রেসও করেন না, তিনি স্কলার, বিশ্ববিস্তৃত স্কলার। তিনি লিখছেন যে হিন্দু সাম্প্রদায়িকরা বাংলা ভাগ করেছে। পার্লামেন্টে যে ভোট হয়েছিল, নাজিমউদ্দিন সব প্রধানমন্ত্রী, তখন পার্লামেন্টে ভোট হলো, পার্লামেন্টের একজন হিন্দু সদস্য বাংলাদেশের মানে বাংলা অখণ্ডতার পক্ষে ভোট দেয়নি, কিন্তু মুসলমান সব কটা বাংলা অখণ্ডের পক্ষে ভোট দিয়েছিল। ইতিহাসের পাতাগুলো একটু দেখতে হবে তো, কারা বাংলা ভাগ করছে। ওকে, তো এখন সেই জাতি যারা দিল্লির আধিপত্যবাদের নিচে নিজেদের মাথা ঢুকাইয়ে দিয়ে আরাম বোধ করে, যার কাছে বাঙালিত্বের চাইতে উগ্র হিন্দুত্ব বড় হয়ে উঠেছিল, তারা আজকে আমাদেরকে মরদেহ ঢুকাই দিছে। আপনি অবলীলায় মরদেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কাঁধে নিয়ে, আপনার লাশকে আপনি ফালাই দিয়েছেন। এটা কোনো বিচক্ষণ কাজ হলো?
এইটা কোনো ধর্মীয় বিরোধ নয়, এটা হলো কালচারাল কনফ্লিক্ট। আরেকটা পয়েন্ট, একদম ইরান থেকে শুরু করে ক্যাম্বোডিয়া পর্যন্ত এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের সমস্ত মানুষ সকাল বিকাল রাত দুপুরে পানি খায়। শুধু কলকাতার 8-9 কোটি হিন্দু জল খায়। জল আর পানি এই দুইটা যদি ধর্মীয় শব্দ হতো, পানি যদি ধর্মীয় শব্দ হতো, তাহলে উত্তর ভারত, সারা ভারত, আফগানিস্তান, ইরান, ক্যাম্বোডিয়া বা এখানে ভিয়েতনাম, এই ভূখণ্ডের লোকরা পানি খায় কেন? পানি এটা জেনারেল ওয়ার্ড, জেনারেল। কিন্তু পশ্চিমবাংলার 8-9 কোটি হিন্দু তারা মনে করে যে এই পানি খেলে তার আইডেন্টিটি, তার কালচারের যে নিজস্বতা, যেটা নষ্ট হতে পারে, অতএব সে জল খায়। আমি এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না, বরং অনেক বেশি থ্যাঙ্কস জানাবো যে তারা তার নিজস্ব সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরতে চায় সবসময়। স্যালুট। বাট আপনি যিনি পানি খাইতেন, আপনি কেন জল কান্দে নিয়ে ঘুরতেছেন? আপনি তো পানি খাওয়া লোক, আপনার কালচার তো পানির। জলের সাথে পানির কোনো বিরোধ নেই। আমি আগে বলছি এটা ধর্মীয় বিরোধ না, এটা হলো কালচারাল ফাইট। আপনি কালচারালি ইন্ডিয়ার আধিপত্যের নিচে মাথা দিয়ে বসে আছেন। আপনাকে জল আর পানির ব্যবহারের সম্পর্কে সতর্ক হইতে হবে, যে পানি কারা ব্যবহার করে, জল কারা ব্যবহার করে। সারা ভারত জল, যদি পানি শব্দটা যদি মুসলমানি শব্দ হতো, তাহলে সারা ভারতের হিন্দুরা পানি খায় কেমনে? তারা তো জল খেতে, জল তো কেউ খায় না। মুঝে পানি পিলাও, হিন্দি সিনেমা দেখেন না, মুঝে পানি পিলাও। আমরা এই কথাগুলো কিভাবে জবাব দেবো? এটা জবাব হলে একটা রাস্তা, আইডেন্টিটি, নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যকে রক্ষা করা। এখানে ভারতীয় জনগণকে স্যালুট, ভারতীয় পশ্চিমবাংলার হিন্দুদেরকে আমি স্যালুট করি, তারা এই ব্যাপারে সতর্ক। আমাদের মূর্খ গণমাধ্যম এবং আমাদের কালচারাল ওয়ার্কাররা এক্ষেত্রে অসচেতন। তারা নিজের অজান্তে একটা স্বাধীন সার্বভৌম, লক্ষ লক্ষ শহীদের রক্তে একটা দেশ স্বাধীন হয়েছে। পৃথিবীর একটিমাত্র দেশ স্বাধীন, দেশের নাম বাংলাদেশ। পৃথিবীর একটিমাত্র দেশের রাষ্ট্রভাষা বাংলা, সেটা আমাদের, আমরা করেছি। পৃথিবীর দেশে দেশে আমার পতাকা ওরে, ওদের পতাকা কোথায় ওরে? ওর তো দিল্লির গোলাম। আমি তো কলকাতাকে বলেছিলাম একবার, ওই পরে আমার ভিসা দেয়নি, কলকাতা প্রেস ক্লাবে 92 সালে। আমি বলছিলাম যে দুই বাংলায় এক হওয়া, এটা চাই আমরা, কিন্তু কথাটা আন্ডার কোন ফ্ল্যাগ, কোন পতাকার নিচে এক হবো? বলে আমাদের ত্রিরঙ্গা পতাকা। বলে আশ্চর্য ব্যাপার, আমি এটা স্বাধীন দেশ, আমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মুক্তিযুদ্ধ হাবিজাবি ফালাই দিয়া আমি এসে ভারতের জুতার নিচে মাথা ঢোকাবো? এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো? বরং তোরা স্বাধীনতা অর্জন কর, স্বাধীন হওয়া আগে। স্বাধীন হওয়ার পরে দুই ভাই বসবো, বৈশা যদি মনে করার যে না দুই বাংলা এক হওয়া দরকার, এই দিন আমরা হবো। আর যদি মনে করিস না আরে ভাই অনেক দূর পথ পাড়ি দেওয়া হয়ে গেছে, তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি, আলহামদুলিল্লাহ, সেটাই আমরা মেনে নেব। তো এই যে রবীন্দ্রনাথ বলেছেন যে বাংলা আসলে আসলে আমরা যতই এক বাংলা করি না কেন, বাংলা আসলে দুইটি। এটা রবীন্দ্রনাথের ডায়লগ, যে বাংলা আসলে দুইটি। এই দুইটি বাংলা আসলে কালচারালি অনেক প্রভেদ। পশ্চিম বাংলার মাটি হলো ঊষর ধূসর, পূর্ব বাংলার মাটি হলো পাললিক। পশ্চিম বাংলার চুরুলিয়া ফুরুলিয়া বর্ধমানের দিকে দিন গাছের রং কালচে রঙের, আমরা পূর্ব বাংলার গাছ দেব সবুজ সচ্ছল। এখানে নদীর নাম মেঘনা, এ পার থেকে ওপার চোখে দেখা যায় না পদ্মা। ওখানে ছোট ছোট দিন অজয়, কপোতাক, অজয়, ময়ূরাক্ষী, দামোদর, এগুলো পিছিয়ে পিছিয়ে নদী। বাংলাদেশের বরিশালে কয় খাল। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। প্রভেদটা কালচারাল কনফ্লিক্ট। যেমন বাবা শব্দটা, আমাদের দেশে আব্বা খেদায় বাবা ঢুকছে, দুটোই বিদেশি শব্দ। আব্বা হলো ফার্সি শব্দ আর বাবা হলো তুর্কি শব্দ, দুটোর একটাও আমাদের না। আমাদের পূর্বপুরুষরা বাবাকে কি ডাকতো আমরা তো জানিও না। অতএব তখন তুর্কিরা এখানে আসলো বখতিয়ার খিলজির মাধ্যমে, আমরা বাবা নিয়ে নিছি, আব্বা নিয়ে নিছি। এখন আমি মনে করি যে আব্বা ডাকলে এটা ব্যাকডেটেড, কারণ আমি কিছুটা গাধা সেই কারণে। আবার আমি মনে করি বাবা ডাকাটা খুব সফিস্টিকেট, এটাও আমি গাধা সেই কারণে। দুটো একটাও আপনার নিজের শব্দ না, দুটোই আসছে বাইরের থেকে। এটা নিয়ে আপনার যেটা ভাল লাগে সেটা ডাকবেন আপনি। তোমার যেটা ভাল লাগে, তুমি তোমার আব্বুকে যদি আব্বু করে বলতে ভাল লাগে করো, না আমার বাবা ডাকতে ভাল লাগে করো, এটা স্বাধীনতা, তার চয়েসের ব্যাপার এটা। অতএব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বোধ সম্পর্কে সজাগ যখন কোনো জাতি থাকে না, তার জন্য অবশ্যই লাঞ্ছনা অপেক্ষা করে, যেটা হয়েছিল সিকিমের ক্ষেত্রে। বাংলাদেশের কালচারালি আমাদেরকে এই দুই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। আমি রবীন্দ্রনাথ পড়ব আমার মনের আনন্দে, বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিকে আমি পাঠ করবো আমার আত্মার সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু তুমি যখন আমার নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া রবীন্দ্রনাথ ঢুকাতেই থাকবা, তখন তো আমি প্রশ্ন করবো কী ব্যাপার,
খাওয়া দাওয়া বন্ধ করে তুমি চারিদিকে দেখলে রবীন্দ্রনাথ ঢুকাচ্ছ আমাকে, কারণটা কি? প্রশ্ন করতে জানতে হবে। এটার মধ্যে বুঝলাম যে এইটা হলো ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের তাদের তাবেদার আওয়ামী ফ্যাসিস্টদের তৈরি করা একটা কাণ্ড কারখানা। রবীন্দ্রনাথকে মাটির পৃথিবীতে নামায় আনতে হবে। তিনি দেবতা নন, তিনি মানুষ। তিনি আমার আপনার মতো বিবাহ করছেন, যৌন ক্রিয়া করছেন, বাচ্চা প্রোডাকশন দিয়েছেন, আমরাও তাই করি। এটা তো নরেন্দ্র মোদীর মতো উন্মাত্ত ছিলেন না রবীন্দ্রনাথ, যে আমি বায়োলজিক্যালি জন্ম লাভ করিনি। এটা একটা উন্মাদ, মানসিক ব্যাধিগ্রস্ত না হলে কথা কোনো ভদ্রলোক বা কোনো সুস্থ লোক বলতে পারে তুই বায়োলজিক্যালি না হলে তুই আসলি কোত্থেকে? তার মানে ভগবান ওরে বানাইয়া ওখান থেকে ফেলাই দিয়েছে আদমের মতো আর কি। তো এগুলো সচেতন থাকা দরকার। এই জায়গায় আমরা মার খেয়েছি।